গত 17 জুলাই গোপালগঞ্জের মাটিতে যা ঘটল তা শুধু একটা বিচ্ছিন্ন সহিংস ঘটনা নয়, এটা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের একটা জটিল ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি। এনসিপির গোপালগঞ্জের কর্মসূচিকে কেন্দ্র করে সৃষ্ট সংঘাত, হতাহতের ঘটনা, 4 জনের মৃত্যু এবং তার পরবর্তী প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক গতিপথ নিয়ে বেশ কয়েকটা মৌলিক ও অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে। প্রথম প্রশ্নটি আমাদের রাজনৈতিক মৌলিক সংকটের দিকে নির্দেশ করে। এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা কি ফ্যাসিবাদের লক্ষণ? উত্তরটি প্রায় সর্বজনবিদিত, অবশ্যই। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী মতকে সহিংসভাবে দমন করা ফ্যাসিবাদী শাসনের একটা সুস্পষ্ট বৈশিষ্ট্য। এনসিপির নেতা নাহিদ ইসলামের ভাষ্যমতে তারা একটা পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়েছিল, কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তাদের উপর সহস্র হামলা চালায়। কিন্তু এই সমীকরণের অপর পিঠে রয়েছে রাজনৈতিক কর্মসূচির কৌশল এবং উস্কানি বিতর্ক। সারা দেশে পদযাত্রার মতো একটা সাধারণ কর্মসূচি যখন সুনির্দিষ্ট একটা জেলায় মার্চ টু গোপালগঞ্জে পরিণত হয়, তখন তার সাধারণ থাকে না। গোপালগঞ্জে আওয়ামী লীগের কেন্দ্র উপস্থিত তা সবাই জানে। বিশেষজ্ঞদের মতে এই দুর্গ বা কেন্দ্রকে চ্যালেঞ্জ করার মধ্যে এক ধরনের প্রতীকী বিজয় থাকলেও এর রণকৌশলগত দিকটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এনসিপির নেতৃবৃন্দ হয়তো সরাসরি কোনো উস্কানিমূলক কাজ করেননি, কিন্তু এই কর্মসূচিকে ঘিরে যে যুদ্ধ ভাব তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যদিও কোনো উস্কানি রাষ্ট্রীয় সন্ত্রাসকে বৈধতা দেয় না, কিন্তু বাস্তবতা হলো আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিবাদী দল এই পরিস্থিতিকে নিজের স্বার্থে ব্যবহার করবেই। এখানেই আসে সবচেয়ে জটিল আর নির্মম প্রশ্নটা। জিয়া বা এরশাদের মতো আগের শাসকেরাও গোপালগঞ্জে বাধার সম্মুখীন হয়েছিলেন, কিন্তু গোপালগঞ্জকে 4টা লাশ কিন্তু তারা উপহার দেননি। এনসিপি গোপালগঞ্জে প্রবেশ করে লীগের দুর্গ নামক মিথটা ভেঙেছে, এটা তাদের সাফল্য, কিন্তু এই সাফল্য ম্লান হয়ে গেছে 4টা প্রাণের বিনিময়ে। বিশ্লেষকদের ভাষায় একটা ফ্যাসিবাদী কাল্টিস্ট দলের হাতে লাশ তুলে দেওয়ার মানে তাকে আদর্শবাদীভাবে শক্তিশালী করা। রক্তের উপর ভিত্তি করে যে ধর্মতত্ত্ব তৈরি হয় তা ফ্যাসিবাদী শক্তিকে বেঁচে থাকার রসদ যোগায়। অনেকেই বলছেন আওয়ামী লীগ হয়তো এই মুহূর্তে রাজনৈতিকভাবে বিপর্যস্ত, কিন্তু এই ঘটনা তাদের হাতে একটা ন্যারেটিভ তুলে দিল। তারা দেশে বিদেশে বলতে পারবে যে তাদের কর্মীদের হত্যা করা হচ্ছে, তাদের দুর্গ আক্রান্ত এবং তারা মজলুম। এই শহীদি মিথ তাদের ছত্রভঙ্গন কর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার সুযোগ করে দিতে পারে। সুতরাং এনসিপি কৌশলগতভাবে সফল হলেও এই সাফল্য এক আত্মঘাতী বিজয়ের নামান্তর কিনা সেই প্রশ্ন থেকে যায়। এই হত্যাকাণ্ডের পর এনসিপির ভূমিকা কেমন? নাহিদ ইসলামের ফেসবুক পোস্টে দেখা যায় তিনি বলছেন, পুরো বাংলাদেশের প্রতি আমাদের যে কমিটমেন্ট, গোপালগঞ্জের প্রতিও একই কমিটমেন্ট। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে সেখানে যাই নাই। নাহিদ ইসলাম বিবৃতিতে নিহতদের বিচারের দাবি করেছেন, কিন্তু মাঠের বাস্তবতা কেমন? নেট দুনিয়ার প্রশ্ন উঠেছে, এনসিপি কি নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে? সরকার কি তাদের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে নতুন রাজনীতি কতটা জনমুখী। একই সাথে এই ঘটনা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। দেশব্যাপী অস্ত্র উদ্ধার অভিযান চালানোর পরেও গোপালগঞ্জ থেকে এত অস্ত্র কিভাবে পাওয়া সম্ভব হলো? নিরাপত্তার ছাড়পত্র পাওয়ার পরেও কেন হামলা ঠেকানো গেল না? এই ব্যর্থতার দায় প্রশাসন আর সরকার এড়াতে পারে না। দেশে যে এক ধরনের সেন্স অফ ললেসনেস তৈরি হয়েছে, গোপালগঞ্জের ঘটনা তারই প্রমাণ। নাহিদ ইসলামের বক্তব্যে বারবার মুজিববাদ থেকে বাংলাদেশকে মুক্ত করার কথা বলা হয়েছে। এটা একটা শক্তিশালী রাজনৈতিক স্লোগান যা আওয়ামী লীগের আদর্শিক ভিত্তিকে আক্রমণ করে। কিন্তু এখনকার সংকট মোকাবেলায় কোনটা বেশি জরুরি? মুজিববাদ নামক ঐতিহাসিক আদর্শের ব্যবচ্ছেদ, নাকি হাসিনাবাদ নামে পরিচিত শেখ হাসিনা শাসনামলের প্রায়োগিক ও দমনমূলক বাস্তবতার বিশ্লেষণ? বর্তমান সংকট রাষ্ট্রীয় বাহিনীর চরিত্র এবং দুর্নীতির যে জাল, তার জন্ম হাসিনাবাদের গর্ভেই। তাই আদর্শিক বিতর্কের চেয়ে প্রায়োগিক সংকট মোকাবেলায় মনোযোগ দেওয়া বেশি জরুরি হতে পারে। গোপালগঞ্জের ঘটনাটি আরও কিছু অশুভ ইঙ্গিত বহন করে। জামাতে ইসলামের মতো দল এখন বলছে নির্বাচনের কোনো পরিবেশ নেই। অন্যদিকে এই হামলায় কারো কারো উল্লসিত হওয়া প্রমাণ করে আমাদের রাজনৈতিক সংস্কৃতি কতটা প্রতিহিংসা পরায়ণ। সবচেয়ে বড় শঙ্কার কথা হলো, শেখ হাসিনার আমলে রাষ্ট্রীয় বাহিনী যেমন দমন পীড়ন চালাতো, সেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে কিনা। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল একটা নতুন ধারা সূচনা করা, কিন্তু গণগ্রেফতার, পুরুষদের গ্রাম ছাড়া করার মতো পুরনো পন্থা যদি হাঁটতেই হয় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জবাবদিহির আওতায় আনা হয়, পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
পরিশেষে বলা যায় বিপ্লব এবং রাষ্ট্র পরিচালনা এক জিনিস নয়। 1 বছর আগে যখন রাষ্ট্রযন্ত্র বিরুদ্ধে ছিল তখন রাজপথে গুলি খেয়ে মৃত্যুবরণ করার মধ্যে বিজয় নিহিত ছিল। আজ রাষ্ট্রযন্ত্রের ছত্রছায়া থেকেও যখন 4টি লাশ কাঁধে নিতে হয় তখন সেই বিজয় প্রশ্নের মুখে পড়ে যায়। দেশি বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর চোখ এখন বাংলাদেশের দিকে। এই অবস্থায় সরকারের প্রতিটি পদক্ষেপ হতে হবে স্বচ্ছ। গোপালগঞ্জের ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিচার নিশ্চিত করা এখন অপরিহার্য। কোনো একটি জেলাকে সামগ্রিকভাবে ভিলেন বানানো বা প্রতিহিংসা রাজনীতিতে গা ভাসানো আত্মহত্যারই নামান্তর। গোপালগঞ্জের মাটি আজ বাংলাদেশের কাছে একটা কঠিন প্রশ্ন রেখে গেছে। আমরা কি পুরাতন ভুল বৃত্তের পথে ঘুরপাক খেতে থাকবো, নাকি জুলাইয়ের রক্তের উপর হেঁটে একটা সত্যিকারের গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলব? এই প্রশ্নের উত্তরের উপরে নির্ভর করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।